বিয়ের 4 বছর পর গর্ভবতী অবস্থায় আমার সবচাইতে বড় অপরাধ ছিল আমার স্বামীকে না বলে তার ডয়ার থেকে 50 টাকা নেওয়া। আমার গর্ভের সন্তানের লড়াচড়া আমি টের পাচ্ছিলাম। আমি কখনো ভাবতে পারিনি 50 টাকার জন্য আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। সেদিন আমার খুব টক খেতে ইচ্ছে করতেছিল। গর্ভবতী অবস্থায় মেয়েদের নাকি এমনই হয়, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। ওই দিন আমাদের বাসার সামনে আমরার আচার নিয়ে বসেছিল। জানালাতে দেখার পরে আমার জিভে পানি চলে আসে। ভাবলাম আমার কাছে তো টাকা নাই, ডয়ারে রাশেদ বিয়ের পর থেকেই দেখি খুচরো টাকাগুলো রাখে। 50 টাকা নিয়ে আসলে বলে দিব যে তোমার ডয়ার থেকে না বলে কিন্তু আমি 50 টাকা চুরি করেছি, একটু দুষ্টমিয়ে করব। তোমার ডয়ার থেকে টাকা চুরি করে আমি কিন্তু আচার খেয়েছি, কিছু বলো না আবার, এটা বলে দিলেই হবে। কিন্তু আমি ভাবতে পারিনি ওই 50 টাকা আমার পুরো জীবনকে পরিবর্তন করে দিবে। সেই দিন সন্ধ্যার সময় রান্নাঘরে দাঁড়িয়ে আমি তাল নেড়ে দিচ্ছিলাম। রাশেদের গলার আওয়াজ শোনা যাচ্ছে ড্রয়িং রুম থেকে ভেসে আসতেছে। কার এত বড় সাহস আমাকে না বলে আমার ডয়ার থেকে টাকা নিয়েছে? আমি সামনে এগিয়ে যেয়ে বললাম, আমি নিয়েছি 50 টাকা। এই কথা বলার সাথে সাথে পুরা ঘরের বাতাসই মনে হয় পরিবর্তন হয়ে গেল। আমার স্বামী রাশেদ তখন চিৎকার করে বলল, তোমাকে কে দিয়েছে এত বড় সাহস আমার ডয়ার থেকে আমাকে না বলে টাকা নেওয়ার? আমি শান্ত গলায় বললাম, আমি আসলেই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি রান্নাঘরে ছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু এটা বলার পর যা হলো আমি সারা জীবনও ভুলবো না। রাশেদ সামনে এসে দাঁড়ালো, তারপর আমাকে একটা থাপ্পড় দিয়ে দিল। তখন আমার হাতটা আমি পেটে দিয়ে দাঁড়িয়েছিলাম। থাপ্পড়টা আস্তে ছিল, কিন্তু অপমানটা ছিল পাহাড় পরিমাণ। আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ভাসুর যারাও বসেছিল সেখানে। আমার শাশুড়ি ঠান্ডা গলায় বলল, মেয়েটা বাড়িতে আসার পর থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে গিয়েছে। তখন আমি চোখে ঝাপসা দেখছিলাম, পেটের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। এই মেয়েটা আসার পর থেকে অশান্তি লেগেই আছে। আজকে টাকা নিয়েছে, হয়তো কালকে গহনা নিয়ে পালাবে। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার দেবর হেসে দিল। আমি তখন ঠান্ডা গলায় বললাম, আমি তো চুরি করিনি, আমি তো 50 টাকাই নিয়েছি। আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু আমি রান্নাঘরে ছিলাম তাই বলতে পারিনি। তারপর আমার শাশুড়ি আবারও বলল, তুমি এত টাকা খরচ করো কেন, আর এত কিছু তোমার খেতে ইচ্ছে করে কেন? বাসায় রান্না যা হয় তাই খাবা, তোমার এত কিছু কেন খেতে হয়? আমি তখনও চুপ করেছিলাম। আমি চুপ হয়ে রইলাম, কারণ এই বাড়িতে আমার কথা বলার কোনো অধিকার নাই। কিন্তু আমার স্বামী রাশেদ ভালো চাকরি করলে কি হবে, সবকিছু হাতে ছিল আমার শাশুড়ি। সত্যিকার অর্থে এই বাড়িতে আসার পর ভালোভাবে আমি খাবারটাও পাইনি। সবাই খেয়ে যা থাকতো তাই আমাকে খেতে হতো। বড় মাছের পিসটাও আমার প্লেটে কখনো ওঠেনি। ডাক্তার বলেছিল ফলমূল খেতে, ফলমূল তো দূরের কথা, রাশেদ আমার গর্ভবতী অবস্থায় কখনো ফল কিনে আনেনি। আর আমিও আমার স্বামীকে কখনো বলিনি যে ডাক্তার তো বলেছে এখন আমাকে ফল খেতে, আমার জন্য না হোক আমার বাচ্চার জন্য আনতে। আমি এই সাহসী কখনো পাইনি। সেই দিন রাত্রে আমি খুব চুপচাপ হয়ে গিয়েছিলাম। রাশেদকে একবারও দেখি না আমার দিকে ফিরে ঘুমাতে। সেদিন রাত্রে আমি সারা রাত জানালার কাছে বসেছিলাম। রাশেদ আমার দিকে একবারও ঘুরে তাকায়নি। আমার পেটের ভিতরে ছোট্ট বাচ্চাটা লড়ে চড়ে উঠতেছিল, আমি টের পাচ্ছিলাম। পেটে হাত দিয়ে বললাম, তোর মা খুব খারাপ তাই না? শুধু একটু টক খেতে চেয়েছিলাম। আর চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়তেছিল। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই বাড়িতে আমি আর থাকবো না। যে বাড়িতে একটা গর্ভবতী মেয়েকে 50 টাকার দায়ে চোর বলে অপমান করে, ওই বাড়িতে আমি আর থাকবো না। আমি কিছু না বলেই আমি 2-3 সেট কাপড় রেডি করে নিলাম। আসার সময় শাশুড়ি মা দেখে বললেন, কোথায় যাচ্ছ? বললাম, বাবার বাসায়। শাশুড়ি মা ঠান্ডা গলায় বললেন, যাচ্ছ যাও, আবার কান্না করতে করতে যেন এই বাড়িতে ফিরতে না হয়। আমি শাশুড়ি মার কথায় কিছুই বললাম না, কারণ আমার চোখের পানি থামছিলই না। বাবার বাসায় এসে ভাবছিলাম একটু শান্তিতে থাকবো, কিন্তু একটা জিনিস আমাকে কুড়িয়ে কুড়িয়ে শেষ করে ফেলছিল। আমি চলে আসার পর রাশেদ একটা বড় ফোন করে আমার খোঁজ খবর নেয়নি। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হয়ে গিয়েছে। আমি কেমন আছি, আমার পেটে সন্তানের কি অবস্থা, রাশেদ একটা বড় ফোন করে জিজ্ঞাসা করেনি। রাত্রে ঘুমাতে গিয়ে চোখ থেকে একাই পানি পড়তো আর মনে পড়তো, আমি কি আমার স্বামীর কাছে এতটাই অপ্রয়োজনীয় যে সে একটা বড় ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না? মা একদিন কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলেন, রাশেদ কি ফোন করেছিল? আমি বললাম, না মা। আমার মা একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। আমি তখনও বুঝতে পারিনি আমার জীবনে আরো একটা ঝড় অপেক্ষা করছে, কিন্তু তার 2 মাস পর যেটা আসবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবার বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন মনে হচ্ছিল আমি অনেক ভালো আছি, এখানে কেউ আমাকে অপমান করছে না, কোথায় কোথায় খোঁটা দিচ্ছে না। কিন্তু সব কষ্টের কোনো শব্দ হয় না। আমার কষ্টটা ছিল নীরব, আমি কাউকে বুঝাতে পারতাম না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজই হতো আমার ফোন হাতে নেওয়া। মনে হয় এই রাশেদ আমাকে ফোন দিয়েছে। আমি ভাবতাম সে ফোন দিয়ে হয়তো বলবে, কেমন আছো তুমি, ফিরে আসো, যা হবার হয়ে গিয়েছে। কিন্তু না, এরকম কখনো হয়নি। এই সৌভাগ্য আমার জীবনে কখনো ফিরে আসেনি। প্রতিদিনই আমার একটা রুটিনই থাকতো, ঘুম থেকে উঠে ফোনটা আগে হাতে নেয়া, ফোনের স্ক্রিন ফাঁকা থাকতো, একটা মেসেজ, একটা মিস কলও কখনো আসেনি। আমি প্রতিদিন তাকিয়ে থাকতাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস পার হয়ে গেল। রাশেদ এখনো আমাদের কাছে একটা ফোন দেয়নি। একদিন রাত্রে বারান্দায় আমি বসে আছি, হালকা চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত, একটু একটু বাতাস আসতেছে। আমার পেটের উপরে হাত রেখে বললাম, বাবা, তোর বাবা
বাবাকে আমাদেরকে আর চায় না। আমার নিজের কথা শুনে আমার হুহু করে কান্না চলে আসলো। আমার মা আমার কান্নার আওয়াজ শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব পুরুষ এক হয় না রে মা, কিছু কিছু পুরুষ বুঝতে পারে, একটু সময় লাগে, আবার কিছু কিছু পুরুষ কখনোই বোঝে না। কিন্তু আমার মার কথায় আমি কিছুই বললাম না, শুধু চোখের পানি ঝরলো আমার। আমি ভেবেছিলাম রাশেদ হয়তো একদিন আসবে, এসে দরজায় দাঁড়িয়ে বলবে আমার ভুল হয়ে গিয়েছে, চলো, আমাকে জড়িয়ে ধরবে। 2 মাস পর যা ঘটলো আমি কখনো কল্পনাও করিনি। আমি শুয়েছিলাম দুপুরের খাবার খেয়ে, আমার খালাত্তো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমার খালাত্তো ভাই দৌড় দিয়ে রুমে ঢুকে বলল, আপু তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। বুকের ভিতরে ধক করে উঠলো। আমি ভেবেছি মনে হয় রাশেদ আসছে। আমি তাড়াতাড়ি উঠে মাথা চুলটা ঠিক করে ড্রয়িং রুমে আসলাম। আমি ভেবেছিলাম রাশেদ এসেছে হয়তো আমাকে নিয়ে যেতে, কিন্তু রাশেদ আসেনি, আসছে আমার দেবর আর আমার শাশুড়ি। আমার শাশুড়ি আমার দেবরকে দেখে আমার পুরো শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছে। আমি তার পাশে যে বসলাম। আমার শাশুড়ি ব্যাগ থেকে একটা খাম বের করে বলল, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চায়। আমার কাছে মনে হচ্ছিল আমার মাথার উপর থেকে পুরো আকাশটাই কেউ সরে নিয়েছে। আমি কিছুক্ষণ কথা বলতে পারতেছিলাম না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার মা আমার পাশেই বসা ছিল। মা বললেন, হঠাৎ করে ডিভোর্স কেন? আমার শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, এই মেয়ে তো সংসার করার মতো মেয়ে না, ছোটখাটো বিষয়ে স্বামীর সাথে রাগ, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে, আমাদের তো একটা মান সম্মান আছে তাই না? আমি তখনও কোনো কথা বলতে পারতেছিলাম না, অনবরত আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি কাপা কাপা গলায় আমার শাশুড়িকে বললাম, আমি তো অপমান সহ্য করতে না পেরে রাগ করে শুধু বাবার বাড়ি এসেছিলাম। আমার শাশুড়ি আমার কথা শেষ না হতেই বলল, এত নাটক আমাদের সামনে করতে হবে না। ডিভোর্স পেপারটা আমার হাতে দিল। ডিভোর্স পেপারটা আমি ঠিক করে দেখতে পারছিলাম না, কারণ আমার চোখের পানি সবকিছু ঝাপসা করে দিচ্ছিল। আমি শুধু ভাবতেছিলাম আমার পেটের বাচ্চাটার কি হবে। তখন আমার শাশুড়িকে বললাম, আমার বাচ্চাটার কি হবে? তখন আমার শাশুড়ি একটু বিরক্তি নিয়ে বলল, বাচ্চাটার আর কি হবে? আমার শাশুড়ির কথা আমি খুব ভালো করে বুঝলাম। আমার বাচ্চা থাকার পরও সে আমাকে ডিভোর্স দিতে চায়। আমার শাশুড়ি বলল, সেদিন যদি রাশেদের কাছে পা ধরে মাপ চেয়ে নিতে, তাহলে এই দিনটা আজ তোমার দেখতে হতো না, সংসারে ডাল ভাত খেয়ে হলো পড়ে থাকতে পারত। আমার শাশুড়ি আরো বললেন, আমরা আসতে চাইনি, রাশেদ আমাদেরকে জোর করে পাঠিয়ে দিয়েছে। আমরা তোমার পিছনে সময় নষ্ট করতে পারবো না, মন চাইলে সাইন করে দিও, আর না দিলেও কিছুই হবে না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।